আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি এবং আমি সৈয়দা সাদিয়া বেনাজির। পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে দেশকে একটি অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন করতে না দেওয়ার ঘোষণা কর্তৃত্ববাদী আচরণ বলেও মন্তব্য তাঁর। দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ভারতে বসে শেখ হাসিনা নির্বাচন ঠেকানোর ষড়যন্ত্র করছেন। আরও জানাচ্ছেন রুদ্র রফিক। রাজধানীর বিএমএ অডিটোরিয়ামে জাতীয় সম্মেলন ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের সম্মেলনে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, নির্বাচন নিয়ে নানামুখী ষড়যন্ত্র চলছে। নির্বাচনকে প্রলম্বিত করার জন্য আমি কোনো চেষ্টা করছি, নির্বাচন যাতে আরও বেশি না দূরে থাকে, দেশে যাতে আরও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়, দেশে যাতে ইনভেস্টমেন্ট আরও কম হয়, দেশে যাতে আরও বেকারত্ব বেশি বেড়ে যায়, আমি কি সেই দিকে দেশকে একটা অরাজকতার দিকে নিয়ে যেতে চাচ্ছি? আপনি কি এই জিনিসটি চিন্তা করেছেন? নির্বাচন বিলম্বিত হলে পতিত স্বৈরাচারের ফিরে আসার পথ সুগম হবে বলেও সতর্ক করেন তিনি। কেউ কেউ পিআর নিয়ে রাস্তায় নামতেছেন, প্রোগ্রাম করতেছেন, দ্যাটস গুড, প্রোগ্রাম করা ভালো, জনগণকে সচেতন করা ভালো, কিন্তু এর অর্থ এই না যে আপনি এক ধরনের কর্তৃত্ববাদিতা, আপনার মতামত জনগণের নাম বলে জনগণের অনুমতি না নিয়ে চাপিয়ে দিবেন। নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত স্বৈরাচার শেখ হাসিনা। এই খুনি সরকার, এই লুটেরা সরকারের প্রধান শেখ হাসিনা আবার কিভাবে নির্বাচন ঠেকানো যায়, কিভাবে বিশৃঙ্খলা তৈরি করা যায়, কিভাবে চোরাগুপ্তভাবে আবার বাংলাদেশে ঢোকা যায়, প্রতিষ্ঠা পাওয়া যায়, এই চিন্তায় ভারতে বসে তিনি ষড়যন্ত্র করছেন। দেশের বিরুদ্ধে চলার সব ষড়যন্ত্র জনগণ ঐক্যবদ্ধভাবে রুখে দেবে বলেও জানান শামসুজ্জামান দুদু। ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। যারা বিপ্লব করে সমাজ পরিবর্তন করতে চায় তাদেরকে সাংগঠনিকভাবে শক্তিশালী হয়ে সাধারণ মানুষের কাছে ছুটে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে বাংলা একাডেমি মিলনায়তনে বুদ্ধিজীবী ও রাজনীতিবিদ বদরুদ্দিন ওমরের স্মরণ সভায় একথা বলেন তিনি। মির্জা ফখরুল আরও বলেন, বদরুদ্দিন ওমরের মতো ব্যক্তি সবসময় জন্মাবেন না। তিনি জীবনের শেষ দিন পর্যন্ত সংগ্রাম করে গেছেন, কখনো তার আদর্শের সাথে বেইমানি করেননি। যারা বিপ্লব করতে চান, সমাজ বদলাতে চান, যারা সাধারণ মানুষের অবস্থার পরিবর্তন করতে চান, তাদেরকে অবশ্যই সেই সংগঠনকে শক্তিশালী করতে হবে, আরও মজবুত করতে হবে এবং একেবারেই বদরুদ্দিন ওমর সাহেবের ভাষায় মানুষের কাছে চলে যেতে হবে। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নেদারল্যান্ডসের নবনিযুক্ত রাষ্ট্রদূত বরিস ভ্যান বোমেল। গেল রাতে যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে তারা দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, আসন্ন সাধারণ নির্বাচন, বাণিজ্য ও কৃষি এবং চলমান রোহিঙ্গা মানবিক সংকট সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করেন। রাষ্ট্রদূত ভ্যান বোমেল বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের প্রতি তার দেশের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। কোনো দল বা গোষ্ঠীর প্রতি পক্ষপাতমূলক আচরণ করলে আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হবে না। তাই নির্বাচন কমিশন ও অন্তর্বর্তী সরকারকে জাতীয় ও আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে নিরপেক্ষ দায়িত্ব পালন করার আহ্বান জানান টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। সকালে ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির সদস্যদের ইলেকশন রিপোর্টিংয়ের উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা বলেন। ইফতেখারুজ্জামান আরও বলেন, নির্বাচন কমিশনকে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। নির্বাচনকালীন সরকারের অন্যতম দায়িত্ব মাঠ পর্যায়ে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষ রাখা। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোকে পেশি শক্তি ও অবৈধ টাকা ব্যবহার বন্ধ করতে হবে বলেও জানান। নির্বাচনকালীন সরকার কোনো দেশেই সুষ্ঠু নির্বাচন যদি আমরা প্রত্যাশা করি, নির্বাচনকালীন সরকার যদি পক্ষপাতিত্ব করেন, নির্বাচনকালীন সরকার যদি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার জন্য তার যে ভূমিকা সেটি পালন করতে ব্যর্থ হন, তারা যদি কোনো পক্ষের প্রতি পক্ষপাতিত্ব করেন, তাহলে সেই ক্ষেত্রে নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা কিন্তু মোটেই থাকে না।
পিআর পদ্ধতিতে আসন্ন জাতীয় নির্বাচন সহ 5 দফা দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল করে মহানগর জামায়াতে ইসলাম। বিকেলে কেন্দ্রীয় জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের নেতৃত্বে নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। একই দাবিতে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর জামায়াতে ইসলাম। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠান সহ 5 দফা দাবিতে জামায়াতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এদিকে রংপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর জামায়াতে ইসলামী। এ সময় ঐক্যমত্য কমিশনের একমত হওয়া বিষয়গুলোতে সংবিধান আদেশ জারি ও গণভোটের মাধ্যমে আইনি ভিত্তি দেওয়ার দাবি জানানো হয়। স্বাধীনতা যুদ্ধের মূল চেতনা, সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় ইসলামের বিকল্প নেই বলে মন্তব্য করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর সহ 5 দফা দাবিতে বিকেলে বাড্ডায় ঢাকা 17 সংসদীয় আসনে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির শাসনে দেশের মানুষের মুক্তি ও শান্তি আসেনি উল্লেখ করে সংস্কার ও বিচারের চেয়ে একটি দলের ক্ষমতায় আগ্রহ বেশি বলে দাবি করেন রেজাউল করিম। এ সময় ঢাকা 11 আসনে দলের ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফজলে বারী মাসুদকে ইসলামী আন্দোলনের প্রার্থী হিসেবে ঘোষণা করেন চরমোনাই পীর। এখন যারা দেশ 53 বছর পরিচালনা করে আমাদেরকে যে উপহার দিয়েছে, নতুন ভাবে এরা আবার ক্ষমতায় আসলে আমাদেরকে নতুন আবার কি মধু খাওয়াবে, এটা কিন্তু এখন বাংলাদেশের মানুষ বোঝে। একমাত্র সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠা, এই নীতি আদর্শ নিশ্চিত করেছে, তার নাম হলো ইসলাম। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ও হল সংসদ নির্বাচনের প্রার্থীরা দিনভর প্রচার চালিয়েছেন। প্রচারপত্র বিলি ও কুশল বিনিময়ের মাধ্যমে প্রার্থীরা সাধারণ শিক্ষার্থীদের কাছে যান। তারা নির্বাচিত হলে শিক্ষার্থীদের জন্য কি করবেন তা তুলে ধরছেন। ছুটির দিন হওয়াতে সকাল থেকে প্রচারে কম থাকলেও বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ আদায়ের পর প্রচার কার্যক্রম বাড়ে। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদে জুমার পর রাবি কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদ নির্বাচনের জন্য মোট 931 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছে। গেল রাত 8টার দিকে নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ডক্টর AKM আরিফুল হক সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেন। এদিকে নির্বাচনে ছাত্রদল ও ছাত্র শিবির প্যানেল ঘোষণা করেছে। এছাড়া তফসিলের আংশিক পরিবর্তন করেছে নির্বাচন কমিশন। সে অনুযায়ী মনোনয়নপত্র যাচাই বাছাই হবে 21 সেপ্টেম্বর, আর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে 22 সেপ্টেম্বর। অবৈধ অস্ত্র ব্যবসার অভিযোগে মুশফিক উদ্দিন টগর নামের একজনকে গ্রেফতার করেছে র্যাব। গতকাল রাজধানীর আজিমপুর এলাকা থেকে একটি বিদেশি পিস্তল ও বিপুল গুলি সহ গ্রেফতার করা হয় তাকে। সংবাদ সম্মেলনে র্যাবের 3-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফায়জুল আরেফিন জানান, আসামি টগর বুয়েট শিক্ষার্থী সাবিকুন নাহার সনি হত্যা মামলায় দণ্ডিত। সাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। 2002 সালের 8 জুন দরপত্র নিয়ে বুয়েট ক্যাম্পাসে ছাত্রদলের তৎকালীন সভাপতি মোকাম্মেল হায়াত খান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের ছাত্রদল নেতা মুশফিক উদ্দিন টগর গ্রুপের সংঘর্ষ শুরু হয়। এ সময় ক্লাস শেষে হলে ফেরার সময় সংঘর্ষের মাঝে পড়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হন বুয়েট শিক্ষার্থী সাবিকুন নাহার সনি। হত্যা মামলায় 2002 সালে গ্রেফতার হন মুশফিক উদ্দিন টগর। সাজা শেষে 2020 সালে মুক্তি পেয়ে আবার অপরাধে জড়িয়ে পড়েন। বৃহস্পতিবার রাজধানীর আজিমপুর থেকে টগরকে গ্রেফতার করে র্যাব। সনি হত্যা মামলা একটি চাঞ্চল্যকর হত্যা মামলা এবং তিনি গ্রেফতার হয়েছিলেন। প্রথম গ্রেফতার হন 24 জুন 2002 সালে। পরবর্তীতে উনি 20 আগস্ট 2020 সালে কারাবিধি 569 ধারায় কাশিমপুর কারাগার থেকে উনি মুক্তি লাভ করেন। আমরা অস্ত্র উদ্ধারের বিষয়ে গিয়েছিলাম, আর পরবর্তীতে আমরা এই বিষয়টা অবগত হই যে উনি এই মামলার সাথে সংশ্লিষ্ট ছিলেন। এ সময় তার থেকে একটি রিভলভার ও 150টির বেশি গুলি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামির নিকট থেকে চাঞ্চল্যকর অনেক তথ্য
আমরা পাই যে জিনিসটা বেশি ইম্পর্টেন্ট, যে সীমান্তবর্তী এলাকা হতে তিনি বিভিন্ন সময় অবৈধভাবে অস্ত্র ঢাকায় নিয়ে আসেন এবং বিভিন্ন মানুষকে তা সরবরাহ করে থাকেন। মুখোশ পরে তিনি অস্ত্র ব্যবসা করতেন বলে ধারণা র্যাবের। তার বিরুদ্ধে মাদক মামলাও রয়েছে। সাকিবুর রহমান, RTV, ঢাকা। রাজধানীর বাজারে বেশিরভাগ সবজির দামই চড়া। ইলিশের ভরা মৌসুমেও বাজারে নেই স্বস্তি। মাংসের দিকে নজর দেওয়ার উপায় নেই সাধারণ মানুষের। অন্যদিকে ব্রয়লার মুরগি, ডিম ও নানা ধরনের মুদি পণ্যের দাম আগের মতোই আছে। আলবান খানের রিপোর্টে দেখুন বিস্তারিত। আগের তুলনায় সবজির দাম কিছুটা কমলো, বেশিরভাগের কেজি 60 থেকে 80 টাকা। এ নিয়ে অসন্তোষ আছে স্বল্প আয়ের মানুষের। সপ্তাহের ব্যবধানে লাফিয়ে দাম বাড়া পণ্যের নাগাল পাচ্ছে না অনেকে। চাল ডালের মতো অতি প্রয়োজনীয় পণ্য আছে এই তালিকায়। ভরা মৌসুম ইলিশের, তারপরেও জাতীয় মাছটি সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। 1 কেজির নিচেরটা আপনার 1800 টাকা কেজি, আর 500-600 গ্রামটা 1600 টাকা কেজি, আর 1 কেজি 200 গ্রামেরটা 2300 টাকা কেজি। 1.5 কেজিরটা আজকে বিক্রি করতেছি 2700-2800 টাকা। একটা ইলিশ মাছ কিনতে গেলে 2000-2500 টাকা লাগে। তো ইলিশ মাছ তো আমাদের পক্ষে সম্ভব না, আমরা সাধারণ মানুষ। চাল বিক্রি হচ্ছে আগের বাড়তি দামেই, বাড়তি মুরগি ও ডিমের দাম। মিনিকেট আপনি 78 থেকে 80 টাকা ভালোটা, আর এমনি নর্মাল মিনিকেট আছে আপনি 70 থেকে 72 টাকা। দেশি মুরগি 560 টাকা। সব মুরগি নিয়ন্ত্রণে আছে। ব্রয়লারটা মাঝে একটু বাড়ছিল, আবার একটু কমতে আছে। অসহনীয় দরের কারণে সংকুচিত হচ্ছে ভোক্তাদের বাজারের ব্যাগ। বাড়তি খরচ জোগাতে ঋণের বোঝা চাপছে অনেকের ঘাড়ে। অন্যান্য দিনের চাইতে 15 থেকে 20 টাকা বেশি মনে হচ্ছে, সবজি হোক বা ফলের। মিডল ক্লাসের লোকজন আছে, আমাদের চলতে এখন মানে একদম অসুবিধা হচ্ছে। নিত্যপণ্য সহনীয় রাখতে সরকারের কঠোর নজরদারির দাবি ভোক্তাদের। আলওয়ান খান, RTV, ঢাকা। কেবল কর্পোরেট গ্রুপ নয়, দালাল, আড়তদার ও খুচরা বিক্রেতাদের সম্মিলিত সিন্ডিকেট নিত্যপণ্যের বাজার অস্থিতিশীল করে রেখেছে। এমন কথা জানিয়েছেন কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সভাপতি AHM শফিকুজ্জামান। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, সিন্ডিকেটের কারণে কৃষকের কাছ থেকে আসা 30 টাকার পণ্য রাজধানীর ক্রেতাদের কিনতে হয় 80 টাকায়। শফিকুজ্জামান আরও বলেন, প্রতিযোগিতা কমিশনকে সঙ্গে নিয়ে বাজার সিন্ডিকেট ভাঙতে কাজ করবে ক্যাব। পাশাপাশি ন্যায্য মূল্য নিশ্চিত করতে কৃষকদের পণ্য সরাসরি ভোক্তার কাছে পৌঁছানোর ব্যবস্থা নেওয়া জরুরি বলেও জানান তিনি। সরকার বরাদ্দ দিলেও বেশিরভাগ কৃষি ঋণ কৃষকের কাছে পৌঁছায় না উল্লেখ করে ক্যাব সভাপতি বলেন, এর জন্য চড়া সুদে দাদন নিতে বাধ্য হচ্ছেন তারা। আমাদের সিন্ডিকেটের কথা বলছেন, সেটা 4-5 জন যারা বড় বড় কর্পোরেট গ্রুপ করতে পারে, বাট আমাদের সবজি থেকে সিন্ডিকেট করে। এখানে প্রচুর অদৃশ্য হাত আছে, এই হাতগুলো দেখা যায় না। এখানে আপনার শত শত হাজার হাজার লোক কিন্তু এখানে জড়িত হয়ে যাচ্ছে। কারণ আমার এই বিপণন ব্যবস্থা যদি আমি ঠিক না করতে পারি, তাহলে আপনার এই ফড়িয়া, এই দালাল, এই কি বলে আড়তদার, এইখান থেকে আমরা এই শৃঙ্খলা ভাঙতে পারবো না। তাই ওইখানে আমি আপনাদের নিয়ে কাজ করতে চাই। মৌসুমের শুরুতে রূপালী ইলিশ পাওয়া না গেলেও এখন জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। এতে ব্যস্ত সময় পার করছেন পটুয়াখালীর রাঙাবালির জেলেরা। ইলিশের সরবরাহ বাড়ায় ভরা মৌসুমে সরগরম হয়ে উঠেছে উপজেলার আড়ত ও মাছঘাটগুলো। এমন সরবরাহ অব্যাহত থাকলে দাম কমবে আশা ব্যবসায়ীদের। পটুয়াখালীর রাঙাবালি থেকে আয়ুব খানের পাঠানো তথ্যচিত্র আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। পটুয়াখালীর রাঙাবালি উপজেলার নদী ও সাগর মোহনায় জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। পাইকার আর জেলেদের হাঁক ডাকে প্রাণ ফিরে পেয়েছে আড়তগুলো। ঘাট থেকে ইলিশ যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। রূপালী ইলিশের এমন সরবরাহে হাসি ফুটেছে জেলেদের মুখে। আগের বছর সেই বছর ভালো মাছ পড়তে আসছে। 11 দিনে 90,000 টাকার মাছ বিক্রি করছি। আমরা লসে আছিলাম, এখন বর্তমানে মাছ পড়তে আছে। ভালো দাম পাওয়ায় খুশি আড়তদাররাও। আমাদের ভালো ব্যবসা হইতে আছে, এখন ভালোই টাকা সবার ইনকাম হইতেছে। খাওয়া দাওয়ার সময় পাইতেছি না, খুব মাছ মোটামুটি খুবই ভালো হইতেছে আর কি। এখন যে নদীতে মাছ পড়ে আলহামদুলিল্লাহ খুব ভালো। ডোল 10টা 15টা, এখন 20টা 30টা ডোল উঠাই,
এবার ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে জানান শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স অনুষদের সহকারী অধ্যাপক মীর মোহাম্মদ আলী। জেলেদের জন্য একটা খুশির খবর হচ্ছে এই মৌসুমের শেষের দিকে হলেও জেলেদের জালে কিন্তু প্রচুর মাছ পাওয়া যাচ্ছে। জানুয়ারি ফেব্রুয়ারির দিকে কিন্তু আরেকটা মৌসুম রয়েছে ইলিশের, মোটামুটি গত কয়েক বছর ধরে কিন্তু এই সময়ে কিছু ইলিশ পাওয়া যায়। ভরা মৌসুমে ইলিশের স্বাদ নিতে পারেনি সাধারণ মানুষ, সে আক্ষেপ গুচার পালা এবার। আব্দুল হামিদ, RTV। দেশের 6 জেলায় আলাদা ঘটনায় শিশুসহ 6 জন নিহত হয়েছেন। কক্সবাজারের টেকনাফে পৌর বিএনপির 7 নম্বর ওয়ার্ডের সহসভাপতি ইমদাদ হোসেন নামে এক ব্যক্তিকে জবাই করে হত্যা করা হয়েছে। সুনামগঞ্জের জামালগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। দিনাজপুরের বিরামপুর উপজেলার দক্ষিণ দাউদপুর গ্রামে টাকা চুরির অভিযোগে সাজিদুল ইসলাম নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। পাবনার ঈশ্বরদী উপজেলার পতিরাজপুর গ্রামে সাপের কামড়ে স্নিগ্ধা খাতুন নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এদিকে ভোলার ওয়েস্টার্ন পাড়া সরকারি রিজার্ভ পুকুরে ওয়াসিফা তালুকদার নামে 8 বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। টাঙ্গাইলের সখীপুরে অটোভ্যান চুরি করে পালানোর সময় গণপিটুনিতে জহিরুল ইসলাম নামে এক ব্যক্তি নিহত হয়েছে। রাজধানী সহ সারা দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। এতে মৃত্যু হচ্ছে অনেকের। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গত 19 দিনে মারা গেছেন 46 জন, যা গত জুন মাসের রেকর্ড ভেঙেছে। রোগীরা বলছেন জেলা পর্যায়ে ভালো চিকিৎসা না থাকায় তারা আসছেন রাজধানীর হাসপাতালগুলোতে। সেই সঙ্গে সরকারের পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে কার্যকর কোনো পদক্ষেপ নেই বলে অভিযোগ করেন তারা। এদিকে চিকিৎসকরা বলছেন সচেতনতা বৃদ্ধির মধ্য দিয়ে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব। 3 দিন পরে আবার জ্বর আসছে। জ্বর আসার পরে আমার আব্বু আমাকে টেস্টের জন্য নিয়ে গেছিল। টেস্টে আমার প্লাটিলেট অনেক কমে গেছিল, তাই আমার এই হাসপাতালে ভর্তি হইতে হয়েছে। 4 দিন টানা জ্বর ছিল। জ্বরের থেকেই ডেঙ্গু পরীক্ষা করছি, টাইফয়েডও পরীক্ষা করছি, দুটোটাই ধরা পড়ছে আমাদের নারায়ণগঞ্জে। কক্সবাজারের হোটেল সি প্যালেসে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির আয়োজনে মোটিভেশন কনফারেন্স ও চট্টগ্রাম বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাজিম উদ্দিন বলেন, 2024 সালে দাবিকৃত 1205 কোটি টাকা গ্রাহকের কাছে পৌঁছে দিয়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবুল কাশেম। সভায় চট্টগ্রাম অঞ্চলের প্রায় 1000 উন্নয়ন কর্মকর্তা অংশ নেন। পরে মোহাম্মদ কাজিম উদ্দিন প্রিমিয়াম সংগ্রহ প্রতিযোগিতায় বিজয়ী কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন। মেহেরপুরে তীব্র সার সংকটে ব্যাহত হচ্ছে আমন, পাট, গম ও আগাম সবজি চাষ। সংকটের সুযোগ নিয়ে বাড়তি দামে সার বিক্রি করছেন ব্যবসায়ীরা। অনিয়মের অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলছে জেলা কৃষি বিভাগ। মেহেরপুর থেকে মাজিদুল হক মানিকের পাঠানো তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন সাকিব আল হাসান। মেহেরপুরে হঠাৎ দেখা দিয়েছে সার সংকট। দিনভর লাইনে দাঁড়িয়ে থেকেও সার পাচ্ছেন না অনেক কৃষক। যারা পাচ্ছেন তাদের অভিযোগ, প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল সার দেওয়া হচ্ছে। সারের অভাবে নষ্ট হচ্ছে রোপা, আমন, পাট, গম ও আগাম সবজি চাষ। সরকার নির্ধারিত 27 টাকার ইউরিয়া সার বিক্রি হচ্ছে 36 টাকায়, 20 টাকার এমওপি সার বিক্রি হচ্ছে 30 টাকায়, 27 টাকার টিএসপি বিক্রি হচ্ছে 37 টাকায়, 21 টাকার ডিএপি সার বিক্রি হচ্ছে 29 টাকায়। ডিলারদের গুদামে পর্যাপ্ত সার থাকলেও কৃষকদের সরবরাহ না করে কৃত্রিম সংকট তৈরির অভিযোগ কৃষকদের। আমরা আগে এই ন্যায্য মূল্যে সার পাতাম, ডিজেল পাতাম, বিষ পাতাম, এখন বিষও কিনতে পারিনি। যদি প্রয়োজন মতো না পড়ে সার তো ফসল সেরকম ফলবে না। ডিলারদের কাছে চাইতে গেলে বলছি যে নেই, থাকতেও নেই, নুকে থুইছে বলছে অন্য অন্য সার দেন গা। আগে যে সারটা 1300 টাকা বস্তা, সেই সার কিনতে হচ্ছে 1500 টাকা বস্তা, যেটা 1500 টাকা বস্তা তাকে কিনতে হচ্ছে 2800 টাকা বস্তা। অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস এই কৃষি কর্মকর্তার। মাসে সার মাসে আসবে, আমার যখন দরকার আমি একদিন বা দুদিন আগে কিনবো, কিন্তু আগে যদি 15 দিন আগে কিনতে যাই তাহলে তো সার সংকট তৈরি হবে। কিন্তু আমরা এরকম অভিযোগ পাই, অবশ্যই উপজেলা প্রশাসন আছে, জেলা প্রশাসন, তাদের মাধ্যমে মোবাইল কোড করে শাস্তি জানানো হবে। চলতি বছরে মেহেরপুরে ডিএপি ও টিএসপি সারের চাহিদা ধরা হয় 31,660 মেট্রিক টন, কিন্তু সরবরাহের পরিমাণ নিয়ে কোনো তথ্য নেই জেলা কৃষি অফিসের। সাকিব আল হাসান, RTV।
47তম BCS এর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হলো আজ। ঢাকাসহ 8টি বিভাগীয় শহরের 256টি শিক্ষা প্রতিষ্ঠানে সকাল 10টা থেকে পরীক্ষা শুরু হয়ে চলে দুপুর 12টা পর্যন্ত। এর আগেই পরীক্ষার আসন ব্যবস্থা, সময়সূচি ও পরীক্ষা পরিচালনার সব নির্দেশনা দেওয়া হয়। এবার 47তম BCS এ অংশ নেওয়ার জন্য আবেদন করেছেন মোট 3,74,747 চাকরি প্রার্থী। মোট শূন্য ক্যাডার পদের সংখ্যা 3,487, নন ক্যাডার পদ 201। এই BCS থেকে ক্যাডার ও নন ক্যাডার সহ মোট 3,688 জনকে নিয়োগ দেওয়া হবে। কিছু নতুন পদও যুক্ত হয়েছে এবারের BCS এ। শারদীয় দুর্গাপূজাকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পী ও আয়োজকরা। এরই মধ্যে খড় ও মাটি দিয়ে শেষ হয়েছে প্রতিমা তৈরির কাজ। রং তুলি শেষ আঁচড়ে প্রতিমা ফুটিয়ে তোলার অপেক্ষায় ভক্তরা। এদিকে পূজা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের কথা জানিয়েছে প্রশাসন। নারায়ণগঞ্জ প্রতিনিধি আনোয়ার হাসান এবং শরীয়তপুর প্রতিনিধি আসাদ গাজীর পাঠানো তথ্যচিত্রে সাকিব আল হাসানের আরও একটি রিপোর্ট। মণ্ডপে মণ্ডপে বেজে উঠবে ঢাক, ঢোল ও কাঁসার শব্দ। কৈলাস থেকে ঘোড়ায় চড়ে জামদানি শাড়িতে আসনে বসবেন দেবী দুর্গা। এ উপলক্ষে নারায়ণগঞ্জের মন্দিরগুলোতে চলছে প্রতিমা শিল্পী ও আয়োজকদের কর্মব্যস্ততা। 21 সেপ্টেম্বর মহালয়ার মধ্য দিয়ে দিন গণনা শুরু হবে দুর্গোৎসবের। 28 সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গাপূজা। এরই মধ্যে মাটি ও খড় দিয়ে তৈরি করা হয়ে গেছে প্রতিমার কাঠামো। এক একজন শিল্পী মজুরি নিচ্ছেন 60,000 থেকে সর্বোচ্চ 1 লাখ টাকা। তবে চাহিদার তুলনায় মজুরি কম হলেও আদি পেশা টিকিয়ে রাখছেন তারা। গেছে বছর যে জিনিসের যে দাম কিনছি, এই বছর কিন্তু সেই দামটা কিনতে পারি নাই। ওই হিসাবে আমরা মূর্তির দাম পাইতেছি না। অনেক পরিশ্রম হচ্ছে, এই পরিশ্রমের মাধ্যমে আমরা সুখ পাই মায়েরে বানায়া। পূজাকে ঘিরে জোরদার করা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা। সব জায়গায় আমাদের পোশাকই পুলিশের সাথে সাথে আমাদের সাদা পোশাকে আমাদের পুলিশ মোতায়েন থাকবে। আরো শান্তিপূর্ণভাবে এবং উৎসবমুখর পরিবেশে যাতে আয়োজনটি হয় সেই ব্যবস্থাটা করতে। এদিকে চিরাচরিত রঙের পরিবর্তে ধান দিয়ে প্রতিমা তৈরি করা হচ্ছে শরীয়তপুরের নড়িয়ার ভোজেশ্বর এলাকার ঘোষপাড়া সার্বজনীন দুর্গা মণ্ডপে। মৃৎশিল্পীদের হাতে এমন দারুণ কারুকার্য খচিত প্রতিমা এরই মধ্যে নজর কেড়েছে ভক্ত ও দর্শনার্থীদের। শরীয়তপুরে এবছর 101টি মন্দিরে ও নারায়ণগঞ্জে 222টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। 2রা অক্টোবর দশমীতে দোলাই চড়ে দেবী দুর্গার বিদায়ের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গাপূজা। সাকিব আল হাসান, RTV। সংবাদ শেষ করব বাংলা সিনেমার বরপুত্র সালমান শাহর জন্মদিনের খবর দিয়ে। 19 সেপ্টেম্বর বাংলা সিনেমা প্রেমীদের কাছে দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ। 1971 সালের এই দিনেই জন্মেছিলেন বাংলা সিনেমার রাজপুত্র সালমান শাহ। মৃত্যুর 2 যুগ পরও এই নায়কের জনপ্রিয়তা আকাশচুম্বী। প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে পড়েছে সালমান শাহর ভালোবাসার রং। আরও জানাচ্ছেন মারজান ইভান। বাবা বলে ছেলে নাম করবে, সারা পৃথিবী তাকে মনে রাখবে। রিমেক সিনেমা কেয়ামত থেকে কেয়ামত দিয়ে শুরু হয় সালমান শাহর ক্যারিয়ার। কিন্তু তার অভিনয়ের মৌলিকতা চুম্বকের মতো আকর্ষণ করে, ফলে দর্শকরা ছুটতে থাকেন সিনেমা হলে। বহু প্রতীক্ষার পর ঢালিউড খুঁজে পায় তার কাঙ্ক্ষিত নায়ককে। তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাইবা না পাই। চলনে বলনে ফ্যাশনে বা অ্যাকশনে এত আধুনিক অভিনেতা যেন কখনো দেখেনি ঢাকায় ফিল্ম ইন্ডাস্ট্রি। রাতারাতি জনপ্রিয়তার সব রেকর্ড ভাঙতে থাকেন সালমান। তার অভিনীত সিনেমা যেমন বক্স অফিস কাঁপাতে থাকে, তেমনি দর্শক হৃদয়ে ঝড় তুলতে থাকেন তিনি। তোমার জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা। নায়কের একঘেয়ে সংজ্ঞা পাল্টে দিয়ে যখন নতুন করে ইতিহাস লিখতে শুরু করেছিলেন সালমান শাহ, তখনই 1996 সালের ক্যালেন্ডারে কালো দিন হয়ে আসে 6 সেপ্টেম্বর। একটি মৃত্যু সংবাদ চিরদিনের জন্য বদলে দেয় ঢালিউডের গতিপথ। সিনেমা শিল্প হারায় তার অন্যতম শ্রেষ্ঠ নায়ককে। বেঁচে থাকলে বাংলা সিনেমার এই সুপারস্টার আজ 54তম জন্মদিন পালন করতেন। দেখতে দেখতে তার মৃত্যুর 29 বছর পার হয়ে গেছে। তবে একজন সত্যিকারের তারকার কখনো মৃত্যু হয় না। তাই তো অনন্তকাল দেশের চলচ্চিত্র ও দর্শকের মাঝে বেঁচে থাকবেন সালমান শাহ।
মারজান ইভান, RTV। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।